বনের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের ৫ জেলা সীমাহীন দুর্ভোগ। ৩ পার্বত্য জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ৩৫ গ্রাম। ৪-৫ দিন পর্যন্ত পানির তলে আমরা আছি। খাওয়া দাওয়া করতে পারতেছি না। গরু ছাগল নিয়ে আমরা বেশি কষ্টে আছি। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, তোর বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাবো? ৩ দিনের ভিতরে একবার হালিয়া রাতিয়া খানা এক বাটি ভাত পাইলাম। প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। খাবারের যে দুর্ভোগ তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। টানা বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক, অলিগলি, তলিয়েছে নিউ মার্কেটও। বন্দর নগরীতে জলজট, জনভোগান্তি চরমে। উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। পানি লাগি সব মারা যাচ্ছি না। জায়গায় জায়গায় করতে একবার পরিচিতি নিয়েছিলাম, উঠে আবার আসছি, পুরো শরীর ভিজা। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি, অনেকগুলো আমার মালামাল ভেজে। উত্তরাঞ্চলের নদী অববাহিকাতে এবং একই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। দুর্গত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলে যেতে হবে কারাগারে, আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যাসহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে আওয়ামী সরকার। সংসদে অর্থমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন না কেউ। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রী, এমপিরা। সংসদ চত্বরে দাফন। ইরানে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের হামলা। বন্দর আব্বাস, চাবাহার সহ 140টি লক্ষ্যবস্তুতে আক্রমণের দাবি। বাহরাইন, কুয়েত, জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের। অতিরিক্ত সময় সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনাল আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষের বেঁচে থাকার লড়াই। ঘরে নেই খাবার, উনুনেও জ্বলছে না আগুন। ভেসে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ ও মাছের ঘের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গতদের অভিযোগ, এখনও সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। পানিতে টইটম্বর লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি। রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। বাড়ি করে বেন ডুবা কাপড় লইরে একখানা করে মানে উড়িদ দেয়া কিছু খানা থানা জোয়ার করি বললে সদিন খানা খাই মজ্জম। বাড়ির মাঝে বেশি পানি, ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাসা। বাড়ি ঘরের মধ্যে এক গলা হানা হয়ে গেছে, তখন রান্না বান্না করতে পারছি না, খাইতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, পানি উঠে নাই, এখন উদের বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাবো? পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার আরও অবনতি হয়েছে। শুকনো খাবার ও পানির সংকট তীব্র হচ্ছে। রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া, দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। চেয়ারম্যান, মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের, প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। ঘর বাড়ি বেগদি পানির তলে, গরু চলতে গাইয়ে বা এগিয়ে। অভিযোগ রয়েছে একটি মহল পেকুয়া উপজেলার স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। হাতে গোনা 10% লোক যারা আসলে এইসব ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আসলে অনেকেরই ক্ষতি হচ্ছে। তবে আমরা এটা চেষ্টা করতেছি এটা অপসারণের জন্য। জেলা পরিষদের প্রশাসক জানান, তালিকা তৈরি করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। প্রত্যেকটা উপজেলায় আমরা কক্সবাজার জেলা পরিষদ এই বন্যা দুর্গত অসহায় মানুষের
পাশে দাঁড়াবে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন কেউ বাড়িতে থাকার উপায় নেই। কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। এদিকে পার্বত্য অঞ্চলেও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশের বাঁধ ভেঙে তলিয়েছে 35টি গ্রাম। টানা বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। অনেক কষ্টের মধ্যে আছি। শুধু আমি না, এরকমের হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। খুব অসহায় নিরহর মতো পড়ে আছি। ঠিক মতন খাইতে পারতেছি না, ঠিক মতন চলাফেরা করতেছি না। আমার বাচ্চা আছে, অসুখ বিসুখ সবকিছু অনেক কষ্টে আছে। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। তবে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলুখালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। রোডের অবস্থা হচ্ছে যে ভেঙে মানুষ চলাচলের কোনো জ্ঞান নাই। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাঙ্গগুলো গা হয়ে যাচ্ছে, বুঝছেন? ভালো নেই, মুট কোথায় এখানে আমরা ভালো নাই। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত 35টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক। গ্রিন রোড, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় জমেছে হাঁটু সমান পানি। বনানী এয়ারপোর্ট সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস কেন্দ্র। শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানজটে নাকাল নগরবাসী। গ্রিন রোড, মিরপুর, তেস্তুরি বাজার, মৌচাক সহ অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে হাঁটু সমান পানিতে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর গাড়িতে চাপ ছিল মানুষের। রাস্তা তো পুরোটাই পানিতে ব্লক হয়ে গেছে। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ বিষয়গুলো একটু দেখার জন্য। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরেও তৈরি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানেও ঢুকেছে পানি। বিপাকে পড়েছেন পথচারীরা। সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
কোনো কাজ হয় নাই। আগের মেয়রও ছিল, তারা এগুলো দেখছে, কোনো কাজ পড়ে নাই এখনো। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি, এবং আমি মাল অনেকগুলো আমার মাল ভেজে আমার বইয়ের দোকান। বৃষ্টিতে তলিয়েছে বনানী ও এয়ারপোর্ট সহ বিভিন্ন সড়ক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেও পড়তে হয় ভোগান্তিতে। তীব্র যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাসায় ফিরছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসের দেখা এখনো পর্যন্ত মিলেনি। গত 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। বর্তমানে যে অবস্থা দেখা যায় তাতে এই বৃষ্টিপাতের যে ধারা, এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত কম বেশি থাকবে, এবং 48 ঘন্টা পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে পানি নেমে যাওয়ার প্রবণতা থাকলেও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা ধরল অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার আরো খবর জানাতে রাজধানীর বনানীতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, যাচ্ছে তার কাছে। রায়দুল, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এখন পর্যন্ত যে জলাবদ্ধতার পানি বনানী বিমানবন্দর সড়কে, সেই পানি কিন্তু প্রায় 14 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেই পানি কিন্তু নামেনি। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক উত্তরা বা এয়ারপোর্ট থেকে যে সড়কটি মোয়াখালীর দিকে আসছে, সেই সড়কটিতে কিন্তু এখনও প্রায় মোটরসাইকেলের সাইলেন্সার পর্যন্ত যে পানির পরিমাণ, সেই পানি কিন্তু এখনও প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে পরিমাণ পানি, প্রায় সেই পানির যে পরিমাণটা সেটি কিন্তু এখন পর্যন্ত কমে আসেনি। এদিকে সন্ধ্যা পেরিয়েছে, সবাই অফিস শেষ করে বাড়ি ফেরার যে সকল যাত্রীরা আছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখেছি যে বিকেলে 4টার পর থেকে অফিস শেষে যারা গাড়ির জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তাদের কাঙ্ক্ষিত যে গণপরিবহন, সেই গণপরিবহনগুলো পাচ্ছেন, এবং অতিরিক্ত ভাড়ারও অভিযোগ কিন্তু বেশ কয়েকে করেছেন। এদিকে যেই সড়কে আমরা পানিটি দেখতে পাচ্ছি, মূলত এই পানিগুলো যে সকল ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ ম্যানহোলের যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু নিচ দিয়ে বেশ কিছু ময়লা জমে থাকার কারণে কিন্তু পানি প্রবাহ ব্যাঘাত ঘটায়। এই সড়কটি থেকে এখন পর্যন্ত পানি নামতে পারছে না বলে আমরা, যেমনটি সিটি কর্পোরেশনের কয়েকজন এখানে কর্মীরা বিকেলে দিয়ে কাজ করছিলেন তারা যেমনটা বলছিলেন। আর এই পানির কারণে যে অনেকে আমরা স্থানীয় যারা আছেন তারা যেমনটা বলছিল যে এই এলিভেটেড এক্সপ্রেস হওয়ার এবং তার কিছু সময় পর থেকে, অর্থাৎ গত 97 মিলিমিটার যে রেকর্ড পরিমাণ বৃষ্টি রাজধানীতে হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু আমরা এই পুরো শুধু বনানী সড়কটি না, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা সেই জলাবদ্ধতা কিন্তু দেখেছি। আমরা কিন্তু যদি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে পরিমাণটা, সেই পরিমাণটা কিন্তু অনেক বেশি এখন পর্যন্ত রয়েছে। অর্থাৎ যেহেতু গতকাল রাত থেকে সেই মুষলধারায় বৃষ্টি শুরুটি হয়েছিল, সেটি কিন্তু বৃষ্টি দুপুর নাগাদ থেমে গেলেও এখনও যে পানি, সে পানিটি এখন পর্যন্ত হাঁটুর কিছু নিচে পরিমাণ সমান পানি এখনও কিন্তু বনানী বিমানবন্দর সড়কে রয়ে গেছে, এবং অপর প্রান্তে দীর্ঘ যানজট কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল বনানী থেকে আমার কাছে সবশেষ। বৃষ্টি কমলেও কমেনি সড়কের পানি। রাজধানী ঢাকা থেকে বন্যার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল শুভ। বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা ও দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 8 বিভাগের কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। সংশ্লিষ্ট কর্মকর্তার নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, কোনো গাফিলতির সুযোগ নেই। দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ, যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব দেন সরকার প্রধান। ত্রাণ আত্মসাৎ বা অবৈধ মজুদ এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দফা জানাজা শেষে জাতীয় সংসদ এলাকায় নির্ধারিত চত্বরে চিরনির্দেশায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা।
যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই কফিন বন্দী হয়ে আসলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। ব্যারিস্টার নওশাদ জহিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে দাফন করা হয় সাবেক এই স্পিকারকে। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। এবার প্রাথমিকে বৃত্তি পেল প্রায় ৮০,০০০ শিক্ষার্থী। ট্যালেন্ট পুলে ৩৩,০০০, নিবন্ধনের পর অংশ নেয়নি ৩৫% শিক্ষার্থী। খতিয়ে দেখা হবে কারণ, জানালেন শিক্ষামন্ত্রী। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যাবেন কারাগারে। মৃত্যুদণ্ডের রায়ের ৩০ দিনের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তার আপিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার। এর মধ্যেও বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন তিনি। সবশেষ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার দেশে ফেরার ঘোষণা। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রোববার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সেই কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের ৩০ দিনের মধ্যে আবেদন না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। এখন বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয় তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে ১৯৭৫ সালে কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি যদি কোনো আপিল দায়ের করেন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় ৯৮৩ কোটি টাকা খরচ করেছে তৎকালীন আওয়ামী সরকার। শুধু তাই নয়, শেখ হাসিনার এক বছরের খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। সংসদে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রাজনৈতিক বিবেচনায় নিয়োগের সুযোগ নেই। মহেন্দ্র খন শুরু হচ্ছে ক্ষণ গণনার। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ২০২০-২১কে মুজিব বর্ষ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বছরব্যাপী সরকারি উদ্যোগে পালন করে নানা কর্মসূচি। জেলা উপজেলায় নির্মাণ করা হয় বেদি ও ভাস্কর্য। সময় গণনায় ডিজিটাল বোর্ড।
ও তথ্য প্রযুক্তি। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এই বর্ষ পালনে রাষ্ট্রের ব্যয় জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, এতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে ৯৮২ কোটি ৭৪ লাখ টাকা। শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৮২ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর ১ বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। অপর এক প্রশ্নের উত্তরে বর্তমান সরকার দেশের আর্থিক শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় সরকার কোনো নিয়োগ দিচ্ছে না। আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। শুধু দেশের বিনিয়োগকারীদের রাস্তা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের রাস্তা ফিরে আসছে। আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে, অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব শেষে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়ে অধিবেশনে ১ মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে ঢাকা সফররত সংস্থাটির ১২ সদস্যদের প্রতিনিধি দল। এ সময় অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থে ছিল না, তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঋণ সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে IMF। রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে IMF-এর মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রিনজারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। $4.5 বিলিয়ন নতুন ঋণ চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে 16 জুন পর্যন্ত সফরে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও প্রাধান্য পাবে নতুন বাজেট ও বেতন কাঠামো। অর্থমন্ত্রী জানান, IMF-এর সঙ্গে পুরনো ঋণ কর্মসূচি নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে সরকার। এ সময় আগের ঋণ কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই, নাহলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেন? গভর্নরের সঙ্গে 2 দফায় বৈঠকের পর মুখপাত্র জানান, IMF-এর সব শর্ত প্রতিফলিত হয়েছে নতুন মুদ্রানীতিতে। ফলে ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির বিষয়টা অ্যাড্রেস করতে গিয়ে কিন্তু সর্বশেষ যে আমরা মনিটারি পলিসি ঘোষণা করলাম সেখানে কিন্তু অপরিবর্তিত রেখেছি। যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে আবার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছি কিনা এগুলো যদি তারা খতিয়ে দেখে, আশা করি বাংলাদেশ ব্যাংকে যে পরবর্তী যে ঋণদানের কথা শুনছি সেই ব্যাপারে IMF-এর সিদ্ধান্ত পজিটিভ হবে। ডলার সংকট মোকাবেলা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 2023 সালে IMF-এর সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় আকার বাড়িয়ে করা হয় $550 কোটি। এ পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও সে অর্থ ছাড় হয়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গড়িয়ে সেমিফাইনাল আর্জেন্টিনা।
10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমির মঞ্চে মেসিরা। এমবোলার লাল কার্ডে কপাল পড়ে সুইসদের। আর্জেন্টিনার হয়ে গোল করেন ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমের দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময়ে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমের যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি একসঙ্গে খেলা দেখলেন আর্জেন্টাইন ও সুইস নাগরিক। বাদ্যের তালে নেচে গেয়ে মেসিদের খেলা উপভোগ করেন আকাশী সাদার ভক্তরা। তাদের দৃঢ় বিশ্বাস ছিল চাপের মধ্য থেকেও ম্যাচ বের করে আনবে প্রিয় দল। তবে মেসি গোল না পাওয়ায় কিছুটা আফসোস রয়েছে তাদের। আরও একটা ম্যাচ, আরও একটা স্বপ্ন পূরণ। গর্জনটাও একই রকম, উন্মাদনাতেও নেই পার্থক্য, কারণ দলটা এখন শিরোপা থেকে মাত্র 2 জয় দূরে। আসলে এখন পর্যন্ত মোট 17 গোলের 8টি মেসির পা থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই ম্যাজিক দেখতে বৃষ্টি বাধা উপেক্ষা করে সমর্থকদের উপস্থিতি। হতাশ করেননি অ্যালান টেন। গোল না পেলেও করেছেন বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড 11তম অ্যাসিস্ট। আসলে মেসি বয়স যত হচ্ছে তত আরো নতুন রূপে ভয়ঙ্কর রূপে ফিরতেছে। মেসি গোলটা দেয়নি, এটা একটুটা আপসেট ছিলাম, কারণ মেসি যেহেতু প্রতিটা ম্যাচে একটা না একটা চমক দেখায়। মেসি গোল না পেলেও ম্যাচের শুরুতে কর্নার থেকে কিন্তু একটা অ্যাসিস্ট করছে, যেটা ম্যাচের মোমেন্টাম অনেকখানি বিল্ড আপ করছে। মেসি গোল করলে আরো বেশি ভালো লাগতো যদি আজকে মেসি গোল পেত। মেসির কাছ থেকে সবসময় প্রত্যাশা আশা করি এবং পাচ্ছি, সেটা আগামী দিনেও পাবো। ইংল্যান্ডের সাথে উনি গোল করবে এটাই আশা করি আমি। 10 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের গোলের পরও স্বস্তিতে ছিলেন না সমর্থকরা। 67 মিনিটে চমক দেখিয়ে অ্যান্দোয়ে সমতা টানলে আর্জেন্টাইন ভক্তদের সামনে উল্লাসে মেতে উঠেন সুইজারল্যান্ড নাগরিক। চিন্তার ভাঁজ পড়ে সমর্থকদের কপালে। আমি ভাবি না সুইজারল্যান্ডের সাথে এত কঠিন হবে, ভাবছি যে জিতবো আমরা 90 মিনিটের ভিতরে। লাস্ট মুহূর্তে যখন এক্সট্রা টাইমে গোলগুলো দিল, একদম খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে একদম। সুইজারল্যান্ড আজকে আমাদের আর্জেন্টিনার যে মেইন অস্ত্র মিডফিল্ড, সেটাকে প্রায় ডিস্ট্রয় করে দিছে অনেকটাই। পরের অপেক্ষাটা 112 মিনিট পর্যন্ত। এরপরই আলভারেজের চোখ ধাঁধানো শট, আর শেষ দিকে লাউতারোর গোলে স্বস্তির জয় আলবিসেলেস্তেদের। অলরেডি সবাই কান্নাই করে দিছিল, একজন তো শুধু আল্লাহ রাখতেছিলাম, আল্লাহ যাতে একটা গোল দিতে পারে। আলভারেজ গোল পেয়েছে, লাউতারো মার্টিনেজও গোল পেয়েছে, তো ইংল্যান্ডের বিপক্ষে এই ধরনের গোল পাওয়াগুলো আত্মবিশ্বাস যোগাবে। ফার্স্টের দিকে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, পরে লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে তারা খুবই সুন্দর একটা কামব্যাক দিচ্ছে। উৎসবের মাঝেও ছিল মানবিক বার্তা। টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সেই মানুষদের কথা ভোলেননি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচ দেখা দর্শকরা।
রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কম হলেও এবার বৃত্তি পেয়েছে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট প্রো বৃত্তি পেয়েছেন ৩৩,০০০। নিবন্ধনের পরও কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় ২,৫৬,০০০ শিক্ষার্থী, কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় ৩৫% পরীক্ষায় অংশ নেয়নি। রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। শিক্ষামন্ত্রী জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই সঙ্গে বৃত্তির সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষায় অনুপস্থিতি ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামীতে বৃত্তির সংখ্যা বাড়িয়ে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি। সরকারি প্রাথমিকের বাইরেও প্রাইভেট কিন্ডারগার্টেনদেরও যেন উৎসাহিত করতে পারি এই বৃত্তিতে অংশগ্রহণ করবার জন্য সব ধরনের পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেক্ট নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে। 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে কারিগরিতে। ইটস এ হিউজ নাম্বার। এটা আমরাও দেখেছি এবং এই ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করছি কি কারণে হচ্ছে। 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করেই আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনো পাইনি, তারা অপেক্ষা করছে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। শিকারীর ফাঁদে আহত হয়ে 6 মাসের চিকিৎসায় সুস্থ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আবারও ফিরল সুন্দরবনে। গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে 20টি ক্যামেরা ট্র্যাপ। শিকারীদের পাতা ফাঁদে আহত হওয়ার 6 মাস পর চিকিৎসা ও পুনর্বাসন শেষে আবারও সুন্দরবনে ফিরেছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটিকে অবমুক্তের পর গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে 20টি ক্যামেরা ট্র্যাপ। টানা বৃষ্টির মধ্যেই নদীপথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকায় নেওয়া হয় বাঘটিকে। খাঁচার দরজা খুলতেই মুহূর্তেই বনভূমির গভীরে চলে যায় বাঘিনী। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় 6 মাস চিকিৎসা ও পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বাঘটি। বন বিভাগ জানায়, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে রয়্যাল বেঙ্গল টাইগারকে অবমুক্ত করার ঘটনা দেশে এবারই প্রথম। গত 4 জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের সড়কিখাল এলাকায় হরিণ ধরার ফাঁদে আটকে আহত হয় বাঘটি। তাকে ইনজেকশন দেওয়া, তাকে খাবার দেওয়া, এরপরে ওষুধ দেওয়া, এটা ড্রেসিং করা, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং করা খুব কঠিন। বাঘটি চলাচল ও নিরাপত্তা পর্যবেক্ষণে 20টি ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে বন বিভাগ। আমি যদি জলযানগুলোর জন্য রেগুলার ফুয়েল সাপ্লাই না করতে পারি তাহলে কিন্তু এই পেট্রোলিং যেটি আমরা করছি রেগুলার সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সুন্দরবনে বাঘের অবাধ বিচরণ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। আগামীতে আমরা এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো অব্যাহত রাখবো। পাশাপাশি আমাদের লজিস্টিক এবং আমাদের যে জনবলের যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা চেষ্টা করবো আমরা যে কোনো মূল্যে এটাকে বাড়ানোর জন্য। বন বিভাগের বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। সময় সংবাদ, বাগেরহাট। বাংলাদেশের বাইরের খবর। ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক সহ 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। আইআরজিসির বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এনে আক্রমণ চালায় ওয়াশিংটন। এদিকে জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আঘাতের দাবি করেছে আইআরজিসি। আবারও ফিফা বিশ্বকাপের খবর। রূপকথা লিখতে পারলেন না আর্লিং হ্যালান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমির টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহ্যাম। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
11 জুলাই। এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড, সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করার সময়ের 2য় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডি বক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বনের জলে ভাসছে জনপথ। চট্টগ্রামের 5 জেলা সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। পানির নিচে রাজধানীর সড়ক অলিগলি। স্বল্প মেয়াদী বন্যার সংখ্যা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে, আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার সহ অসংখ্য হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে আওয়ামী লীগের অপরাধের। এবং সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী এমপিরা। সংসদ চত্বরে দাফন। এই ছিল সন্ধ্যার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দা। এরপর জনপদের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।